প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নিয়মিত আয়োজন টেবিল টক অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বিগত 15 বছরে অন্যায়, অনিয়ম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার প্রেক্ষাপটে বিগত সরকারের পতন এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার সেই সংস্কারকে বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করছে এবং সেই কাজের সূত্র ধরে বা সংস্কারের সূত্র ধরে বেশ কিছু উদ্যোগও ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান সরকার গ্রহণ করেছে। তার ফলাফলও দৃশ্যমান এবং সেই সংস্কারকে স্থায়ী রূপ দিতে যে কমিশনগুলো গঠন করা হয়েছে, সেই কমিশনগুলোর প্রস্তাবনার ভিত্তিতে নানা পর্যায়ে নানা শ্রেণী পেশার যে অংশীজন যারা রয়েছেন তাদের সাথে আলাপ আলোচনার প্রেক্ষাপটে সংস্কারের যে চূড়ান্ত রূপ সেটি নির্ণয় করা কিংবা নির্ধারণ করার মধ্যে দিয়ে সেই সংস্কারের সূত্র ধরে দেশের এবং মানুষের যে কল্যাণমূলক যে অবস্থার রূপান্তর, সেটির প্রত্যাশায় কিংবা অপেক্ষায় সবাইকেই তিনি রাষ্ট্র প্রধান উপদেষ্টার সহযোগিতা করার বা সেই লক্ষ্যে দায়িত্ব পালন করার আহ্বানটি জানিয়েছেন। পাশাপাশি এই যখন সংস্কারের লক্ষ্যে যে ধারণা কিংবা কর্মসূত্রের পরিচয়, তখন গত জুলাই যে গণঅভ্যুত্থানে কার কতটুকু ভূমিকা ছিল সেই বিষয়টি নিয়েও রাজনৈতিক দল কিংবা সচেতন নাগরিক যারা, তাদের মধ্যেও কখনো কখনো আলাপ আলোচনার বিষয়টি গণমাধ্যম পর্যন্ত পৌঁছেছে। সেই আলোচনা কখনো কখনো তর্কের রূপ নিচ্ছে। তবে যেটি লক্ষ্য করা যাচ্ছে, আসলে বিগত 15 বছরে যে সমস্ত রাজনৈতিক দল বা ব্যক্তি বিপরীত মতামতের অথবা বিরুদ্ধে মতের ছিল, তাদের উপরে দমন পীড়ন, হামলা মামলার সূত্র ধরে তারা নানাভাবে সেই আন্দোলনটি করেছেন, কিন্তু তার চূড়ান্ত যে রূপ, সেই চূড়ান্ত রূপটি আমরা জুলাই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা সেটি লক্ষ্য করলাম। এবং এই আন্দোলনে ছাত্র, শ্রমিক, জনতা সবাই একত্রিত হয়ে মিলিতভাবে বিগত সরকারের যে অনিয়ম কিংবা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে সাম্যের এবং মানবিক বাংলাদেশ তৈরির যে রূপরেখা, সেই লক্ষ্যে লড়ছে। তবে এই পর্যায়ে এসে যেটি রাষ্ট্র এবং সমাজের কল্যাণমূলক রূপরেখা কিংবা বিষয়গুলো নিয়ে যা কাজ করেন, তারা বলছেন যে আসলে তর্কের চেয়ে সামনের দিনগুলোতে অর্থাৎ রাষ্ট্র সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার যে প্রক্রিয়া, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি তারা এই রাজনৈতিক বিশ্লেষকরা বারবার মনে করিয়ে দিচ্ছেন যে আসলে আন্দোলনের সকলেরই ভূমিকা রয়েছে। যারা গত 15 বছর ধরে বিপরীত মতাদর্শ বা বিপরীত রাজনৈতিক দল হওয়ার কারণে মামলার শিকার হয়েছে, তাদের ত্যাগ কিংবা অবদানকে ছোট করে দেখার সুযোগ নেই। সেই সাথে ছাত্র, শ্রমিক, জনতা যে একেবারে আন্দোলনের শেষ পর্যায়ে এসে কোটা সংস্কারের প্রশ্নে যে একত্রিত হয়েছে, তাদের ভূমিকাকেও খুব স্বল্প সময়ের ভূমিকা হিসাবে দেখার সুযোগ নেই। রাষ্ট্র সংস্কার কিংবা সামনের দিনগুলোতে একটি প্রত্যাশিত বাংলাদেশ বা কাঙ্ক্ষিত বাংলাদেশের রূপায়ণ অথবা রূপান্তর ঘটাতে গেলে সকলকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে। তারই প্রেক্ষাপটে যে আগামী দিনের বাংলাদেশ এবং এক্ষেত্রে সংস্কারের প্রশ্নে কার কতটুকু ভূমিকা, কিভাবে সেই দায়িত্ব পালনের ব্যক্তি অগ্রসর হবেন, পাশাপাশি যখন এই তর্ক বিতর্ক চলছে যে কার কৃতিত্ব বেশি, কার কৃতিত্ব কম, কিংবা কে এগিয়ে কে পিছিয়ে, তারপরও সেই বিষয়টিতে আমরা এভাবেই বলতে চাই যে সকলেরই ভূমিকা রয়েছে, সকলেরই অবদান রয়েছে। তারপরও সেই বিষয়টি নিয়ে আর যাতে কোনো সংশয় অথবা শঙ্কা না থাকে, সেই লক্ষ্যেই আজকে আলোচনা করতে চাই। সে বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে অতিথিরা আছেন। তার প্রেক্ষাপটে আজকে যেভাবে আমরা শিরোনামটি নির্ধারণ করেছি, জুলাই গণঅভ্যুত্থান কার কৃতিত্ব, এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপি নেতা, সাবেক ছাত্রনেতা ও সাংস্কৃতিক সংগঠক মোশাররফ আহমেদ ঠাকুর। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, এটিও জানিয়ে রাখি, আরও একজন সম্মানিত আলোচক স্টুডিওতে উপস্থিত হবেন। তিনি উপস্থিত হলে তার সাথে পরিচয় এবং তার আলোচনা শুনবো। যাচ্ছে আলোচনায় মোশাররফ ঠাকুর, আপনার কাছে আলোচনায় আসতে চাই। যেমনটি আজকের আলোচনার শিরোনাম এবং এটি সাধারণ মানুষের আলোচনা থেকে একেবারে মিডিয়া পর্যন্ত পৌঁছেছে যে জুলাই গণঅভ্যুত্থানে আসলে কার কৃতিত্ব বেশি। শিক্ষার্থীরা বলছে তাদের অবদান অনেক বেশি। বিগত 15 বছরে বিপরীত দল হওয়ার কারণে বিএনপি এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে হামলা মামলা গুমের শিকার হয়েছে, সেই জায়গাতে বিএনপি বলছে তারা 15 বছর ধরে এই ক্ষেত্র বা এই ধরনের আন্দোলনের একটি পরিবেশ তারা তৈরি করেছেন। আপনার কাছ থেকে শুনতে চাই, কৃতিত্ব কার বেশি? ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, শুভেচ্ছা। দেখুন, কৃতিত্ব কার বেশি, এটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময়
আপনি দেখবেন এটা ছিল আমাদের একটা জনযুদ্ধ। এই জনযুদ্ধের কৃতিত্বটা আওয়ামী লীগ হাইজ্যাক করে। আমি মনে করি যে আমাদের এই যে গণ আন্দোলন, এটা গত প্রায় 2012-13 সাল থেকে 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর থেকে একটা নিরবিচ্ছিন্ন একটা আন্দোলন চলছিল। সেই আন্দোলনটা ছিল বাংলাদেশে একটা ভোটাধিকার প্রতিষ্ঠান, জেনুইন নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একটা নিরবিচ্ছিন্ন সংগ্রাম। এই নিরবিচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে আপনি দেখবেন যে অসংখ্য ছেলেদেরকে, যাদেরকে পায়ে একেবারে ঠেকিয়ে গুলি করা হয়েছে, যাদের হাত গেছে, পা গেছে, জীবন গেছে, গুমের শিকার হয়েছেন, বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন, এই নিরবিচ্ছিন্ন আন্দোলনটার মধ্য দিয়ে সেটা ছিল যে একটা বারুদ ভর্তি ট্রেনের মধ্যে একটা স্ফুলিঙ্গ, যেমন আমরা চুক্তি আইনে পড়াই যে একটা স্ফুলিঙ্গ সংযোগের অপেক্ষা মাত্র। তো এই স্ফুলিঙ্গটা যে কোনো সময় সুযোগ একবার জায়গা মতো স্ফুলিঙ্গটার সংযোগ হলে এটা বিস্ফোরণ ঘটে। আমরা মনে করি যে ছাত্র আন্দোলনটা ছিল এটা একটি স্ফুলিঙ্গের সংযোগ মাত্র। আচ্ছা। এবং এই স্ফুলিঙ্গের সংযোগটা আপনি দেখবেন যে জুলাইয়ের আন্দোলনে 17 তারিখের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আর কোনো আন্দোলন হয় নাই। 18 তারিখ থেকে আপনি দেখবেন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি এরপরে পুরোটাই জনতার আন্দোলন হিসাবে টেনে নিয়েছে মানুষ। আপনি যাত্রাবাড়ি যে অভ্যুত্থান, আপনি শনিরাখড়া, যাত্রাবাড়ি, মিরপুর, উত্তরা, এইসব অঞ্চলে যে জনবিস্ফোরণ, এগুলোর সাথে কিন্তু আপনি দেখবেন যে সব শ্রেণীর পেশার মানুষ ছিল। এমনকি আপনি দেখবেন যে ক্যান্টনমেন্টের সামনে, যে আমাদের ক্যান্টনমেন্টের বিভিন্ন গেটগুলিতে ছাত্রদের সাথে তাদের পিতামাতারা নেমে আসছেন। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এতে পরিপূর্ণভাবে একটি ছাত্র গণ অভ্যুত্থান, স্পষ্টভাবে। এটাকে যদি কাউকে বলা হয় উনি মাস্টার মাইন্ড, উনাদের প্ল্যানে অনুযায়ী আন্দোলনটা হচ্ছে, আন্দোলন কখনো প্ল্যানে হয় না। আন্দোলন একের পর এক যখন তরঙ্গের যে প্রকৃতি আছে এই অনুযায়ী হয়। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু এই আলোচনাটা দেখছি যে আসলে স্বায়ত্তশাসিত কিংবা সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের মধ্যে আলোচনাটা চলছে যে কার কতটুকু নেতৃত্ব ছিল, সেই নেতৃত্বের প্রশ্নে গণঅভ্যুত্থানের পরে কার কি অবস্থান থাকবে, সেই বিষয়টি নিয়ে তাদের মধ্যেও একটা তর্ক আছে। আমি এইটা নিয়ে তর্ক তো থাকতে পারে, কিন্তু আমি আপনাকে বলছি যে এইটা নিয়ে তর্কটা করলেই বরঞ্চ বিভাজন তৈরি হবে, বিভেদ তৈরি হবে, এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা এটা ম্লান হবে। এই জন্য আমি বলছি যে ডক্টর ইউনূস আমাদেরকে সম্মানিত করেছেন। তিনি পশ্চিমা দেশগুলির সাথে যেভাবে তার উষ্ণ আলিঙ্গন, এতে বাংলাদেশ সম্মানিত হচ্ছে, বাংলাদেশের মানুষ সম্মানিত হচ্ছে। আমি নিঃসন্দেহে বাংলায় আমাদের, কিন্তু তিনি কাউকে যখন মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, তারাই করেছে, তখন বাংলাদেশের মানুষের যে গর্বের যে জায়গাটা ছিল যে আমরা সবাই মিলে স্বৈরাচারের পতন ঘটিয়েছি, ঠিক এই যে গর্ব, এই যে অহংকারের মর্মমূলে একটি আঘাত, ডক্টর ইউনূস এই কাজটি সঠিক করেন নাই। যদি এই কাজটি তিনি নিজের ভুলের কারণে করে থাকেন, আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যতটুকু জানা যায় তিনি সকলের সামনে উপস্থাপন করেছেন যে তরুণদের একটা নেতৃত্ব সেখানে সক্রিয় ছিল। আমি বলছি সেই জায়গা থেকে ভুলের কারণে যদি এটা করে থাকেন, যে উমুকের মাস্টার মাইন্ড অনুযায়ী হয়েছে, তাহলে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু তিনি যদি কাউকে আন্ডারমাইন করার জন্য অথবা কাউকে এগিয়ে দেওয়ার জন্য এটি করে থাকেন এবং ভবিষ্যতের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার জন্য করে থাকেন,
তাহলে অবশ্যই আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য এবং সকলের সামনে বা বিশ্ববাসীর সামনে পরিচয় করে দেওয়ার ক্ষেত্র যতটুকু উপলব্ধি করা যাচ্ছে সেই জায়গাতে যে সংস্কারের প্রশ্নে তরুণদের যে এগিয়ে থাকা, জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের যে নেতৃত্বের প্রশ্ন অথবা তাদের যে নেতৃত্বের যোগ্যতা, সেই জায়গাগুলো থেকেই তো পরিচয় করে দেওয়া। এখানে ভিন্ন কোনো যোগসূত্র যে আপনারা দেখছেন সেটিকে আসলে মোটা দাগে আবার বিভাজন তৈরি করবে কিনা? আমি আপনাকে বলি, এটা নিয়ে তো কোনো বিতর্ক হয় নাই। বিতর্কটা উনি নিজে তৈরি করেছেন, মাস্টার মাইন্ড বলে, উমুকরাই তৈরি করেছে। উনি বিভাজনটা নিজে তৈরি করেছেন। বিভাজনটা যদি উনি নিজে ভুল করে তৈরি করে থাকেন, আমি ওভারলুক করতে চাই। আমি এই কি বলে এটাকে ওভারলুক করতে চাই। আর যদি উনি কোনো উদ্দেশ্য নিয়ে করে থাকেন, তাহলে ইতিহাস যে পথে হাঁটে সেই পথে হাঁটবে, কোনো সমস্যা নাই। জি, মোশাররফ আহমদ ঠাকুর, অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুরুতে যেমনটি বলে রাখা যে আরও একজন সম্মানিত আলোচক আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন, স্টুডিওতে উপস্থিত হবেন। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হচ্ছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম আবদুল্লাহ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আবদুল্লাহ ভাই, আলোচনা শুনতে চাই যেটি মোশাররফ ঠাকুর বলছিলেন, এবং আজকে আমাদের আলোচনার শিরোনামও যে জুলাই গণঅভ্যুত্থানে বা বিপ্লবে কার কৃতিত্ব বেশি, কার কৃতিত্ব কম, সেটা নিয়ে একেবারে স্পষ্ট আলোচনা হচ্ছে। সেই আলোচনাগুলো গণমাধ্যমেও সেটি প্রকাশ পাচ্ছে। সুতরাং এর একটা তো সুরাহা থাকা প্রয়োজন যে সংস্কারের প্রশ্নে সকলে ঐক্যবদ্ধ না থাকলে, যেটি মোশাররফ ভাই যথার্থই বলেছেন, একটা বিভাজন তৈরি হবে, একটা বিভেদ তৈরি হবে। এই প্রশ্নে আপনি কি বলবেন? এই তর্ক বিতর্ক এই সময় এসে সংস্কারের প্রশ্নে কতটা যৌক্তিক? ধন্যবাদ। এই টক শো যারা দেখছেন দেখবেন, সবাইকে শুভেচ্ছা। আপনাদের সহ আলোচক মোশাররফ আহমদ ঠাকুর, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এটা খুবই দুর্ভাগ্যজনক, আমি বলবো যে কেবলই আমরা একটা দীর্ঘ 15 বছরের একটা ফেসিবাদী শাসন থেকে আমরা আমাদের দম বন্ধ হওয়ার অবস্থার মধ্যে ছিলাম। আমরা সেখান থেকে একটু শ্বাস নেওয়ার আমাদের একটা সুযোগ হয়েছে। আগস্টের 5 তারিখে যে অভাবনীয় একটি গণ অভ্যুত্থান বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে, তারপরে এখনও কিন্তু 2 মাসও কিন্তু কাটেনি। এখনই কৃতিত্বের যে জায়গাটি, এটি আমরা আজকে 52 দিন। হ্যাঁ, আমরা আজকে 52 দিন। আমরা কৃতিত্ব কে কতটা আমরা এখানে অবদান রেখেছি, কে পিছন থেকে অবদান রেখেছে এবং কে ছদ্মবেশে অবদান রেখেছে, কারা কি রূপে কোন মোড়কে ছিল, এই বিষয়গুলো এখন সামনে এসে আমাদের মধ্যে এক ধরনের, আমরা ভার্চুয়াল জগতে একটা ধরনের স্থায়ী যুদ্ধ মতো এক ধরনের বিতর্ক চলছে। তো মূল কথা হলো, এটা এ ধরনের একটি এত বড় একটা বিপ্লব, যেটা 15 বছরের বেশি সময় একটি স্বৈর শাসক যখন চেপে বসে থাকে, এটা কোনো একটি গ্রুপ বা কোনো একটি কর্নারের একক কৃতিত্বে, একক অবদানে এ ধরনের একটি বড় অভ্যুত্থান হয়ে যায়, এটা যারা বিশ্বাস করেন, এটা আমার মনে হয় এটা তারা বোকার স্বর্গে বাস করছেন। এটা সত্য যে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটার ফ্রন্ট লাইনে ছিল। তাদের একটি কোটা বিরোধী একটি পপুলার ইস্যুকে সামনে নিয়ে তারা অর্গানাইজ করেছে, কিন্তু এর পেছনে দীর্ঘ 15-16 বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের যে একটা মানে সমাবেশ ঘটেছে, সেটার থেকে কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু এটার মধ্যে সম্পৃক্ত হয়েছে। মানে এখন যে অবস্থায় আছে, আমি প্রথমে যে কথাটি বলতে চাই, আগামীকাল এই সংক্রান্ত একটি লেখাও আমার একটি পত্রিকায় ছাপা হবে, যে কৃতিত্ব দেওয়ার ক্ষেত্রে আমি তো একবারে চূড়ান্ত ফলাফলের কৃতিত্বটা আমি বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিতে চাই। কারণ যদি শেষ মুহূর্তে সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করতে চেয়েছিলেন শেখ হাসিনা, সেভাবে যদি ব্যবহার করতে পারতেন, যদি জনসাধারণের আন্দোলনকারীদের দিকে বন্দুক তাক করানোর যে তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ যদি প্রতিপালিত হতো, তাহলে কি এই অভ্যুত্থান হতো? এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে। আমি তো বিশ্বাস করতে চাই না, কারণ তখনই এই অভ্যুত্থানটি চূড়ান্ত রূপ লাভ করে যখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলে দেয়া হলো যে আমরা জনগণের দিকে বন্দুক তাক করতে পারবো না, জনগণের বুকে গুলি চালাতে পারবো না, আমরা আর লাশ দেখতে চাই না, আমরা আর রক্তপাত দেখতে চাই না।
এই যে একটি অবস্থান সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, বিশেষ করে আমি সেনা প্রধানকে আমি কৃতিত্ব দিতে চাই যে ওয়াকারুজ্জামান, যিনি প্রধানমন্ত্রীর সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আত্মীয় হিসেবে সবার মধ্যে চাউর ছিল, যে কারণে অনেকের বদ্ধমূল ধারণা হয়ে গেছে এই সেনাবাহিনী জনগণের পক্ষে দাঁড়াতে পারবে বলে মনে হয় না। এমন একটি পর্যায়ে চলে গেছে যখন কারফিউ জারি হলো, অনেকেই হাউতাশ করে বলতে শোনা গেছে যে আবারও বোধহয় শেখ হাসিনা টিকে গেল, এই আন্দোলনও বোধহয় মাঠে মারা গেল। কিন্তু সেই সময়ে যখন দেশপ্রেমিক সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি ইন্টারনাল বৈঠকে এই সেন্টিমেন্টটা আসলো যে না, আমরা এভাবে মানুষের বুকে গুলি চালিয়ে আমরা এই সরকারকে রক্ষা করতে পারবো না, তখনই কিন্তু এই পুরো পরিস্থিতি দেশের অভ্যুত্থানের যে পটভূমিটা মূল চূড়ান্ত জায়গাটা তৈরি হয় এখানে। তার আগে ছাত্র জনতার যে সাহসী ভূমিকা, রক্ত দেয়া, তাদের একজন সামনে লাশ পড়ছে, আরেকজন বুক চিতিয়ে দেয়া, এগুলো অবশ্যই সেটি আছে। এবং বিগত 15 বছর ধরে বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম সহ রাজনৈতিক দলগুলো নানা ধরনের মামলা শিকার হয়েছে। 16 বছর ধরে যেভাবে আপনি 2014 সালের কথা বলেন, 2013 সালের কথা বলেন, 2015 সালে যে আন্দোলন বাংলাদেশে হয়েছে, ইতিহাসে এরকম আন্দোলন কিন্তু এত ব্যাপক আন্দোলন কখনো হয় না। কিন্তু তখন সেনাবাহিনী সে এই অবস্থানটা না নেয়ার কারণে সে আন্দোলন কিন্তু সফল হয় নাই, এটা স্বীকার করতে হবে। একই সঙ্গে জামাত ইসলামী বলেন, অন্যান্য যত বিরোধী শক্তি আছে, সবাই কিন্তু এই দীর্ঘ সময়, এবং সাধারণ জনগণ, তারা বিদ্যুতের উচ্চমূল্য, তারা বাজারের ঊর্ধ্বগতি থেকে শুরু করে বিভিন্ন কারণে অতিষ্ঠ হয়ে সরকারের উপর ক্ষুব্ধ ছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভের একটা বিস্ফোরণ এর সঙ্গে ঘটে গেছে। যেটি মোশাররফ আহমেদ ঠাকুরবাই তার আলোচনায় বলেছেন, আসলে 15 বা 17 বছরের পুঞ্জীভূত ক্ষোভ, সেটি একেবারে চূড়ান্ত রূপ দেখলাম আমরা জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে। একটা বিরতিতে যাব, মোশাররফ ঠাকুরবাই প্রশ্নটি রেখে যাই যে বিভাজন, বিভেদ, রাজনৈতিক প্রক্রিয়া কিংবা যার যার অবস্থানে সেই জায়গাগুলো হয়তো থাকবে, তর্ক বিতর্কের মধ্যে দিয়ে নিশ্চয়ই সকলের মধ্যে সেই বোধও তৈরি হবে যে অনেকের অবদান বা সকলের অংশগ্রহণ বা সমর্থনের মধ্যে দিয়ে সেই জুলাই গণঅভ্যুত্থান। পাশাপাশি এই আলোচনাটি শুনবো একটু গুরুত্ব সহকারে আপনাদের দুজনের কাছ থেকে। তবে মোশাররফ ঠাকুরবাই, বিরতির পর আপনার কাছ থেকে শুনবো যে যাতে বিভাজন না থাকে, আর যেন বিভেদ না থাকে, ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারের কাজে যাতে সবাই সামিল বা অংশ নিতে পারে, সেক্ষেত্রে কি প্রত্যাশা বা করণীয়, এই প্রশ্নটি রেখে বিভাজন বিভেদ ভুলে আমরা রাষ্ট্র সংস্কারে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারি, সেক্ষেত্রে কি করণীয়? আমি আপনাকে বলি, এখানে সংস্কারের কতগুলি বিষয় আছে বাস্তবানুক, আর কতগুলি বিষয় আছে সোনার পাথর বাটি। সোনার পাথর বাটি নিয়ে চিন্তা করে যদি কেউ চিন্তা করেন, এটা দুঃস্বপ্ন হবে, এটা স্বপ্ন না। আমি আপনাকে বলি যে সাংবিধানিক সংস্কারের প্রশ্নে ডক্টর আলী রিয়াজ, উনাকে দ্বিতীয়বার ওনার সংশোধন করে নাম দেওয়া হলো। আপনি সমাজবিজ্ঞান পড়ান, উকিল সাহেবরা বলেন যে সংবিধান হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। জি, বাট সংবিধান বেসিক্যালি নো ল। সংবিধান কখনোই আইন না, এটা সংবিধান কখনোই আইন নয়। সংবিধান হচ্ছে দেশের মানুষের সর্বোচ্চ অভিপ্রায়, দেশের মানুষ কি চায়, এইটার নাম হচ্ছে সংবিধান। সংবিধান ইজ এ কন্ট্রাক্ট বিটুইন দ্য পিপল অ্যান্ড কান্ট্রি, পিপল অ্যান্ড স্টেট। তো পিপল এবং স্টেটের মধ্যে যে কন্ট্রাক্ট, এটার নাম হচ্ছে সংবিধান, এইটার নাম হচ্ছে কনস্টিটিউশন। তো আপনি এইটাকে আজকে আলী রিয়াজকে দিচ্ছেন। আলী রিয়াজ গত 10 বছরে বাংলাদেশের কয়জন মানুষকে ইন্টারভিউ করেছেন, কয়জন মানুষের সাথে কথা বলেছেন, বাংলাদেশের মানুষের যে অভিপ্রায় উনি বুঝবেন, উনি বাংলাদেশের সংবিধান রিরাইট করবেন? ইজ হি এ ম্যান টু রিরাইট দ্য কনস্টিটিউশন? কিন্তু তারা তো বিভিন্ন অংশীজনের সাথে কথা বলবেন। তো আসুন না, আলী রিয়াজ কেন? আমি তো ওয়েস্টমিনিস্টার টাইপ অফ ডেমোক্রেসি আমরা ফলো করি, তাইলে আমরা একজন নামকরা ব্রিটিশ কনস্টিটিউশন বিশেষজ্ঞ অথবা আমেরিকান কনস্টিটিউশন বিশেষজ্ঞকে নিয়ে আসি, যারা পৃথিবী খ্যাতি আছে, সারা পৃথিবী জুড়ে খ্যাতি আছে যে সংবিধানের সম্বন্ধে অভিমত দেওয়ার, যাদেরকে সারা পৃথিবীর জুরি বোর্ডে রাখে, যা বিভিন্ন আদালতে রাখে কনস্টিটিউশনাল ব্যাখ্যার জন্য, ওদেরকে নিয়ে আসে। কিন্তু আমাদের প্রফেসর আলী রিয়াজও তো এই বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন, শিক্ষকতা আছেন, তিনিও তো তার কৃতিত্ব আছে, তার কন্ট্রিবিউশন আছে, তার কাজ আছে। আলী রিয়াজ হচ্ছে কি বলে থিঙ্ক ট্যাঙ্ক কি আটলান্টিক অ্যাসোসিয়েশন না কি জানি, ওটার ফেলো। তো আটলান্টিক অ্যাসোসিয়েশনের ফেলোদের কাজ কি? নেটওয়ার্কে
বুদ্ধি পরামর্শ দেওয়া। তো আমি এই লুকটা আনবো কেন? আমি আনবো যে পৃথিবী জুড়া, আমি যদি আমেরিকান নাগরিককেই আনতে হয়, তো আমেরিকার পৃথিবী জুড়া খ্যাতি যাদের আছে, কনস্টিটিউশন বিশেষজ্ঞ, ওনাদেরকে আইনে আমি 6 মাস এখানে ছেড়ে দিব, ওনারা ঘুরে ঘুরে ইংরেজিতে লিখে দিবেন, আর আনিসুজ্জামানের মতো একজনকে দিয়ে দিব, উনি বাংলা করে নেবেন। যেমন বাংলাটা কি দেখেন, পিপল, পাওয়ার বিলংস টু পিপল, আর এটার বাংলা করছেন এই রাষ্ট্রের মালিক জনগণ। ইংরেজিটা হয়েছে, ইংরেজিটা হয় নাই। পাওয়ার বিলংস টু পিপল। তো এখন আমি যেহেতু বলা হয়েছে ইংলিশ এবং বাংলার বিতর্কের প্রশ্নে বাংলা প্রাধান্য পাবে, তো আমরা এখন বলি যে রাষ্ট্রের মালিক জনগণ, রাষ্ট্র কি এরকম কলম, রাষ্ট্র কি এরকম কি বলে মোবাইল ফোন যে এটার মালিক আমি আর না আব্দুল্লাহ ভাই, আমরা ভাগাভাগি করে এটা লয়ে যাবো? ইটস নট রাইট। তো আমি আপনাকে বলছি যে এই জন্য সংবিধান যাহা আছে, একটা মামলা আছে অলরেডি কোর্টে যে 15th অ্যামেন্ডমেন্ট বাতিল। কারণ 15th অ্যামেন্ডমেন্টের রিভিউ হওয়ার আগে, 15th অ্যামেন্ডমেন্টের পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে, পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পরে আরেকটা অপশন থাকে, সেটা হলো রিভিউ হবে। রিভিউর পরে একটা রায় পূর্ণাঙ্গতা পায়। আওয়ামী লীগ সরকার এই রায়টা পূর্ণাঙ্গ রায় বের হওয়ার আগে সে একটা শর্ট জাজমেন্টের অজুহাতে সম্পূর্ণ বেআইনিভাবে, অবৈধভাবে, অন্যায়ভাবে সে একটা সংশোধনী এনেছে, 15th অ্যামেন্ডমেন্ট। তো 15 সংশোধনী, এই 15 সংশোধনীটা নিয়ে কোর্টে অলরেডি একটা মামলা হয়েছে। তো এই মামলাটায় আমার ধারণা আমাদের সর্বোচ্চ আদালত অ্যাফিলিয়েট ডিভিশন, এখন যে সৈয়দ রেফাত আহমেদ জাস্টিস সিনহার মতো কি বলে জুডিশিয়াল কিলিংয়ের পার্টনার না, এবং কি বলে এই শাহিনের মতো, উবায়দুল হাসান শাহিনের মতো গুন্ডা না। জাস্টিস রেফাত আহমেদের বাবা হচ্ছেন ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, জাস্টিস রেফাত আহমেদের মার নাম হচ্ছে সুফিয়া আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার। জাস্টিস রেফাত আহমেদের নেতৃত্বে আমি মনে করি যে আমরা সুপ্রিম কোর্ট থেকে সঠিকভাবে যদি রায় হয় 15th অ্যামেন্ডমেন্ট বাতিল হবে। 15th অ্যামেন্ডমেন্ট পূর্ব যে সংবিধান আছে এটা সঠিক আছে, টোটালি সঠিক আছে। এইটা নিয়ে নাড়াচাড়া করে খামাখা কালক্ষেপণ করার দরকার নাই। বাংলাদেশে কেউ কইবে আইসা ইসলামিক প্রজাতন্ত্র করেন, কেউ বলবে আইসা গণরাষ্ট্র করেন, এইসব সিভিল ওয়ার লাগানোর বন্দোবস্ত করবেন না ডক্টর ইউনূস। সিভিল ওয়ার লাগানোর যে পায়তারা আপনাকে সামনে রেখে যারা করছে, সাবধান হয়ে যান। আমি আপনাদেরকে বলছি বারবার, এই অ্যাডমিনিস্ট্রেশনের অভিজ্ঞতা আপনার মাইক্রো ক্রেডিট নিয়ে আপনি বিশ্ববিখ্যাত হতে পারেন, এই প্রশাসন নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা নাই, রাজনীতি নিয়ে কোনো অভিজ্ঞতা নাই। রাষ্ট্রের পেছনে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলছেন যে সকলের সহযোগিতা নিয়েই তিনি আসলে রাষ্ট্রের পেছনে যে কত ধরনের, যতদিন জনগণ চায়, আমি শেষ করি, রাষ্ট্রের পেছনে যে কত ধরনের দূরভিসন্ধি কাজ করে, কত ধরনের কালো হাত কাজ করে, এইসব আপনি হয়তো সহজ সরল মানুষ, আপনি বুঝবেনই না। আপনি কনস্টিটিউশন রিরাইট, কনস্টিটিউশন রিফরমেশনে এইসব কিছুতে যাবেন না, গেলে মহাবিপদে পড়বেন। এবং আমি আপনাকে বলছি কি বলে অনেক জিনিস অনেক ছড়াবেন না, যেটা আপনি আর ক্লোজ করতে পারবেন না। এই অবস্থাটায় যাবেন না। আপনার সময় হচ্ছে, আপনার প্রয়োজন হচ্ছে, বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করছিল গণতন্ত্র এবং একটা নির্বাচনের জন্য। আপনি গণতন্ত্র এবং একটা জেনুইন নির্বাচনের জন্য, অবাধ সুষ্ঠু নির্বাচনের পথ উন্মুক্ত করে তারপরে আপনি অন্যান্য ব্যবস্থার জন্য আপনাকে সবাই সামনে রেখেই কাজ করতে চাইবে। যেই ক্ষমতা এসে সবাই আপনাকে সামনে রেখেই কাজ করতে চাইবে। অসংখ্য ধন্যবাদ। এটাই আপনার প্রত্যাশা বর্তমান সরকারের কাছে। এবং আব্দুল্লাহ ভাই কি বলবেন সংস্কারের প্রশ্ন নিয়েও যে মন্তব্য মোশাররফ রহমান ঠাকুর ভাই রাখলেন, এবং তিনি যেখানে শেষ করলেন যে আসলে আন্দোলন সংগ্রামের অন্যতম লক্ষ্য ছিল বা লক্ষ্য হলো যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, মানুষ যাতে ভোটাধিকার ফিরে পায়, ভোট দিতে পারে, সেই লক্ষ্যকে বেশি গুরুত্ব দিতে বললেন, বা সেখানেই তার প্রত্যাশা। মোহাম্মদ ঠাকুর ভাই খুব বেশি চটে গেছেন। আমি ওনার সাথে পুরোপুরি অনেক ক্ষেত্রেই আমি পুরোপুরি একমত হতে পারছি না বলে দুঃখিত। আমি মনে করি না এখনো পর্যন্ত আমাদের এতটা ক্রুদ্ধ প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো পর্যায়ে চলে গেছেন ডক্টর ইউনূসের সরকার।
এটা ঠিক, ডক্টর আলী রিয়াজকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা নিয়ে কিছুটা বিতর্ক আছে, কিছুটা না ভালো বিতর্কই আছে আমরা লক্ষ্য করছি। প্রথমে যে 6টি কমিশন গঠন করা হয় তার মধ্যে কিন্তু ডক্টর আলী রিয়াজ ছিলেন না। সেখানে সংবিধান সংস্কারের দায়িত্ব পড়েছিল শাহদ্বীন মালিককে, ডক্টর শাহদ্বীন মালিককে দেওয়া হয়েছিল। কিন্তু ডক্টর শাহদ্বীন মালিকও কিন্তু একটা মন্তব্য, তার দায়িত্ব মানে পুরোপুরি পাওয়ার আগেই একটা মন্তব্য করে বসেন, যে মন্তব্যটা নিয়ে আবার প্রতিক্রিয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলে। তিনি বলেছিলেন যে কোনো রাজনৈতিক দলের নির্বাচনের চাপের মধ্যে কোনো সংস্করণ করা যাবে না। এটা কিন্তু তার এক ধরনের মানে আমার কাছে মনে হয়েছে তিনি একটি দায়িত্ব পেয়েছেন বলে সঙ্গে সঙ্গে তাকে এরকম ক্রেজি হয়ে যেতে হবে, এই ধরনের মন মানসিকতা থাকা উনাদের পর্যায় থেকে এটা আমি মনে করি উচিত না। এটা এক ধরনের রাজনৈতিক দলগুলোকে কটাক্ষ করা বা তাদের যে মতামত এটার প্রতি একটা অশ্রদ্ধার মতো কাজ হয়েছে। তো আমি যতটুকু শুনেছি যে তার এই বক্তব্যের প্রেক্ষিতে কিছুটা প্রতিক্রিয়ার কারণেই শেষ পর্যন্ত। আর আরেকটা বিষয় এখানে ছিল, তিনি সংবিধান রিরাইট করার পক্ষে ছিলেন না, তিনি সংবিধানের বর্তমান সংবিধানের মধ্যেই সংস্কার কাজের পক্ষে, যে ধারাগুলো নিয়ে বিতর্ক আছে তিনি তার মধ্যে থাকতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান সরকারের যে কাঠামো, এর মধ্যে এর পেছনের যে কিছু নিয়ামক শক্তি আছে, তাদের অনেকেই চান যে সংবিধান যে অবস্থা এটা রিরাইট করলে ভালো হবে। তো এই রিরাইটের প্রশ্নটা নিয়ে, রিরাইট করলে ভালো হবে নাকি যেগুলো সংশ্লিষ্ট ধারাগুলো, এটা আমি মনে করি যে এই জায়গাটা রিরাইট করলে কি সংবিধানের কি পুরাটা নতুন করে লেখা আর এই যে মানে প্রয়োজনীয় ধারাগুলো সংস্কার করা, এটার মধ্যে আমি মানে পার্থক্যটা আমি ঠিক পরিষ্কার বুঝতে পারছি না। আপনি নতুন করে আগের সংবিধানটাকে জায়গায় জায়গায় যদি সংশোধনী আনেন, সেটা নতুন করে আপনি রিরাইট করার প্রশ্নটা আসতেছে কেন? রিরাইট করার প্রশ্ন হলো, একটা দেশে যখন কোনো সংবিধানই থাকে না, সংবিধানহীন একটা রাষ্ট্রের, নতুন একটা রাষ্ট্রের যখন উদ্ভব হয়, তখন কিন্তু এই একটা সংবিধান নতুন করে লেখার প্রশ্ন আসে। সেখানে পুরো সংবিধানটাই নতুন করে লিখতে হবে এরকমটা মানে যেটা ডক্টর আলী রিয়াজ বারবার বলে আসছিলেন, এটার সাথে আমি পুরোপুরি একমত না। কিন্তু আবার উনি যে এটা করতে পারবেন না এই কথাটাও আমি বলছি না, কারণ আসলে ডক্টর আলী রিয়াজের কমিশন কি দেবেন এটার উপর নির্ভর করবে না। প্রকৃতপক্ষে এখানে এই সংস্কার তার প্রতিবেদনের পরে শুধু না, উনার তো দায়িত্ব হবে, উনার নেতৃত্বে যে কমিশনটা পূর্ণাঙ্গ হবে, এখনো পূর্ণাঙ্গ কমিশন কিন্তু হয়নি, এটা এই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিশন হবে, 1 তারিখ থেকে কাজ শুরু করবেন। তো এই পূর্ণাঙ্গ কমিশনটা যখন হবে, উনার সাথে যারা থাকবেন তারাও যে উনার সাথে সব একমত হবেন এমনটা আমরা আগে ভাগে ধরে নিচ্ছি কেন? এক হচ্ছে উনার সাথে ধরেন আরো 5 জন লোক থাকবেন, তারাই যে তার সাথে রিরাইটের ব্যাপারে একমত হয়ে যাবেন এমন লোকই থাকবেন, এটা আমরা ধরে নিচ্ছি কেন? দ্বিতীয় কথা হচ্ছে, উনারা এই কমিশনই তো রাজনৈতিক দলগুলোর কাছ থেকে লিখিতভাবে তারা চাইতে পারে যে আপনাদের পরামর্শ কি সংবিধানের ব্যাপারে, আমাদেরকে লিখিত দেন, একটা সময় দিয়ে তারা চাইতে পারে, এবং সেটারই তারা সেখানে প্রতিফলন ঘটাবে তাদের প্রস্তাব সন্নিবেশন করবে। এই কাজটাই থাকবে এখানে, গায়ের জোরে কিছু করার কোনো সুযোগ নাই, সেটা সামনে এগোতে পারবে না ওই ধরনের কিছু। যেটি মোশাররফ আহমেদ ঠাকুর ভাই যেটি বললেন যে আসলে সংস্কার সবাই প্রত্যাশা করছে এবং সেক্ষেত্রে সবাই সহযোগিতাও করবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সেটাই বলছেন, সংস্কারের প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি তিনি আহ্বানটি রেখেছেন। কিন্তু এর মধ্যে থেকে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের কারোর মধ্যে মনে হচ্ছে যে এটা সংস্কারের প্রশ্নকে অনেক বেশি লম্বা করবে কিনা, বিলম্ব করবে কিনা। এই বিলম্বের বিষয়টা তো প্রথম থেকেই এই রাজনৈতিক দলগুলো এক ধরনের মতামত তারা দিয়ে আসছে যে এটা যাতে তাদের এই বর্তমান যে সরকার আছে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার, এটার টেনিউরটা যাতে দীর্ঘায়িত না হয়, সময়টা যাতে এ ব্যাপারে তারা বারবারই কিন্তু বিশেষ করে ক্ষমতার দাবিদার, সবচেয়ে বড় বৃহত্তম এই মুহূর্তে আওয়ামী লীগ তো মাঠে নাই এই মুহূর্তে, কোণঠাসা। এই অবস্থায় যে বৃহত্তম যে দলটি বিএনপি, যেটি ক্ষমতার দাবিদার, তারা কিন্তু বারবারই বলে আসছে যে আপনারা যদি নির্বাচনটা একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে বিলম্ব করেন তাহলে রাষ্ট্রে কিন্তু নানান ধরনের সংকট
তৈরি হ্যাঁ, সমীকরণ দাঁড়াবে এবং এটা ডালপালা মেলবে। এখানে আরেকটি শক্তি যেটা জামাতে ইসলামী আছে, জামাতে ইসলামীর কৌশলটা একটু ভিন্ন। জামাতে ইসলামী চায় যে যেহেতু তাদের সরাসরি তারা ক্ষমতার দাবিদার না, কিন্তু তারা ক্ষমতার এমন একটি অবস্থান তৈরি করতে চায় যে রাষ্ট্র পরিচালনায় তারা ফ্যাক্টর হতে চায়। এই ফ্যাক্টর হতে হলে তাদের যেহেতু দীর্ঘ সময় তারা এক ধরনের নিষিদ্ধ সংগঠনের মতো তাদেরকে কাজ করতে হয়েছে, তারা কেবলই সুযোগ পেয়েছে মুক্তভাবে কাজ করা। তারা চায় যে যদি এই সময়টা, নির্বাচনের সময়টা যদি একটু বেশি পাওয়া যায়, তাহলে তারা নির্বাচনী ভোটের রাজনীতিতে তারা অনেক বেশি গেইন করতে পারবে। এই কৌশল থেকে কিন্তু তারা একটু বেশি সময় চায়। এই যে প্রধান দুইটি যে রাজনৈতিক দল যারা এই যে পট পরিবর্তন বিপ্লবোত্তর বাংলাদেশে রাজনৈতিক ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, এই দুটির মধ্যে কিন্তু এই দুই মানে দ্বান্দ্বিক অবস্থাটাই কিন্তু আগামী দিনের সংকটকে আমি মনে করি গভীর করবে। জি, আপনি একমত কিনা মোশাররফ আহমেদ ঠাকুর? না, প্রথম কথা হচ্ছে আলী রিয়াজ বাংলাদেশের নাগরিক না, উনি আমেরিকান নাগরিক। বলবেন আমি দ্বৈত নাগরিক। তো দ্বৈত নাগরিক তো আপনি কি আমেরিকার স্বার্থ আর বাংলাদেশের স্বার্থ এক মনে করেন? বাংলাদেশ চায়নার সাথে বন্ধুত্ব চায়, চায়নার সাথে বন্ধুত্ব চায়। আপনি কি আমেরিকা কি চায়নার সাথে বন্ধুত্ব চায়? আর বাংলাদেশ ফিলিস্তিনে বোমাবাজি, ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশ, আমেরিকা কি ফিলিস্তিনের গণহত্যার বিরুদ্ধে? তো আপনি একটা ত্যাগ করে আসেন। প্রথম কথা হচ্ছে আলী রিয়াজ সম্বন্ধে আমার স্পষ্ট কথা। 2 নম্বর কথা হচ্ছে কনস্টিটিউশন রিরাইট করতে হলে, কনস্টিটিউশন যদি রিরাইট করতে হয়, আব্দুল্লাহ ভাইয়ের সাথে আমি আরেকটু যোগ করি, ওনার সাথে দ্বিমত নাই। উনি বলছেন তো দ্বিমত, আমি দ্বিমত না, আমি ওনার সাথে সাপ্লিমেন্ট করি। দেখুন, কনস্টিটিউশন রিরাইট করতে হলে আমাদের বিএনপির মহাসচিব খুব কারেক্টলি, রাইটলি বলেছেন যে কনস্টিটিউশন রিরাইট করারই যদি আপনার ইচ্ছা ছিল, তাহলে আপনারা যারা বলেন যে ছাত্ররা আমাদের নিয়োগ দিয়েছে, আপনারা বিপ্লবী সরকার করলেন না কেন? কনস্টিটিউশন বাতিল করতেন অথবা কনস্টিটিউশনকে স্থগিত করতেন, করে আপনি বলতেন আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট, বিপ্লবী সরকার, বিপ্লবী ফরমানে রাষ্ট্র চলবে, অন্যান্য আইন পাশাপাশি থাকবে। তাইলে আজকে কনস্টিটিউশন রিরাইট করার একটি যৌক্তিক প্রশ্ন আসতো। আপনি এই কনস্টিটিউশনের অধীনে আপনি রাষ্ট্রপতির কনস্টিটিউশন রক্ষার শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতির উপদেষ্টা নিযুক্ত হয়েছেন। দিন শেষে আপনি রাষ্ট্রপতির উপদেষ্টা। রাষ্ট্রপতির উপদেষ্টা হয়ে আপনি এখন কনস্টিটিউশন রিরাইট করার অধিকার যেটা আপনার জন্মাইছিল 5 তারিখে, আপনি 8 তারিখে রাত্রে সেই অধিকারটাকে আপনি কবরস্থ করেছেন। এখন আর ইউ হ্যাভ নো রাইট টু রিরাইট দ্য কনস্টিটিউশন। আপনি বেসিক কোয়েশ্চেনে যান। তো ইন দ্যাট কেস আমি আপনাকে বলছি, এই কনস্টিটিউশন রিরাইট করার পরে যে কোয়েশ্চেনগুলি আসবে, রিরাইট করার সিদ্ধান্ত যদি আজকে যৌক্তিকভাবে নেয়, আর আমি আপনাকে বলি যে কনস্টিটিউশন, কম্পারেটিভ কনস্টিটিউশন পড়াতে গিয়ে আমরা বিভিন্ন কনস্টিটিউশনাল রিফরমেশনের যে হিস্ট্রিগুলি, এগুলিও পড়ানো হয়। কিন্তু এটি তো বলা হচ্ছে সরকারের পর্যায় থেকে আসলে কনস্টিটিউশনাল রিরাইট অথবা এর যে সংশোধন, সেই ব্যাপারগুলো একটি ভালো নির্বাচন বা গ্রহণযোগ্য নির্বাচনের সাথে একটা সংযোগ আছে না। কেন? আপনার 2001-এ কি ভালো নির্বাচন হয় নাই? 91 সালে কি ভালো নির্বাচন হয় নাই? 1996 সালের 12 জুনের নির্বাচনকে কি আওয়ামী লীগ ভালো নির্বাচন বলবে না? বলবে। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলছি যে এই কনস্টিটিউশনের সমস্যাটা হচ্ছে 15th অ্যামেন্ডমেন্ট। 15th অ্যামেন্ডমেন্টের এটাকে এর পূর্বে গেলেই সব কিছু সঠিক আছে। 15th অ্যামেন্ডমেন্ট আর বাকি যেগুলি আপনার ষোড়শ সংশোধনী তো হয় মানে এখানে যে মোশাররফ ভাই একটা বিরতিতে যাবো, আমি একটা প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। সেটা হলো কনস্টিটিউশনাল রিরাইটের প্রশ্নে যখন আপনার বক্তব্য এরকম, তখন আসলে আমাদের অন্যান্য যে কমিশনগুলো, সেটা হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা দুদকের প্রশ্ন, প্রশাসনিক যে সংস্কারগুলো, সেই ব্যাপারগুলোতে যে উদ্যোগ সরকার নিচ্ছে, সেগুলোও কিন্তু
নির্বাচন কমিশনের প্রসঙ্গ সেটিকে ইরো করা এবং এই জায়গাতে যে প্রত্যাশাগুলো, এক্ষেত্রে আমার প্রশ্নটা হলো যে এই সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলো যদি একমত বা ঐক্যবদ্ধ যদি না থাকে, তাহলে সেই সংস্কারের জনগণকে ঐক্যবদ্ধ হতে বলছেন আপনারা, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি বিভেদ থেকে যায় সংস্কারের প্রশ্নে, তাহলে আসলে সেটি কোন অবস্থায় গিয়ে দাঁড়াতে পারে আমরা প্রত্যাশা করছি সেটি আলোচনার কোনো বিভাজন নয়, বরং এই মুহূর্তে ঐক্য প্রয়োজন। যে প্রশ্নটি বশির ঠাকুরভাই রেখে যাওয়া, আসলে সরকার এবং রাজনৈতিক দলগুলো জনগণকে ঐক্যবদ্ধ হতে বলছেন আপনারা, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি এই সংস্কারের প্রশ্নে ঐক্য না থাকে তাহলে কি অবস্থা দাঁড়াতে পারে? আমি আপনি বলি জনগণের মধ্যে ঐক্য খুব ভালো আছে। আপনি বলুন যে বাংলাদেশের জনগণকে প্রতিনিধিত্ব কারা করে, বাংলাদেশের জনগণকে কারা নেতৃত্ব দেয়? বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দেয় এনজিও না, বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দেয় রাজনৈতিক দল। দেখা গেছে এটা বিভিন্ন সময় দেখা গেছে। তো বলা হয়েছে উমুক পীর সাহেবের 1 কোটি মরিদ আছে, উমুক পীর সাহেবের দেখা গেছে যে সব মিলিয়ে বাংলাদেশে 10 লাখ ভোট পায় নাই। তো এই জন্য আমি আপনি বলছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলিকে ইগনোর করে কোনো সংস্কারই হবে না। 2007-এ গভর্নমেন্ট 111 গভর্নমেন্ট এইরকম করতে চাইছিল, যেগুলি পরবর্তীতে টিকে নেই। এখন আমরা মনেই করতে পারি ঢাকার আকাশটা কেন আরও নীল না কেন, নেপালের আকাশের মতো না কেন? এরপরে নেপালের আকাশের মতো যখন নীল হবে, এইখানে ধোঁয়া মুক্ত আকাশ হবে, আবর্জনা মুক্ত আকাশ হবে, তখন আমরা নির্বাচন করব। এইরকম সোনার পাথর বাটি অলিক চিন্তা আমাদেরকে বেরিয়ে আসতে হবে। ডক্টর ইউনূস আমি মনে করি আমাদের জন্য ডক্টর ইউনূস আরও 10 বছর আগে, এই জাতি 10 বছর আগে ডক্টর ইউনূসের কাছ থেকে আমরা এই ফলগুলি নিতে পারতাম। ডক্টর ইউনূসকে যদি আমরা নেশনের অ্যাম্বাসেডর করতে পারতাম এবং আমরা বাংলাদেশকে সারা পৃথিবীতে তুলে ধরতে পারতাম ডক্টর ইউনূসের মাধ্যমে। শুধুমাত্র শেখ হাসিনার প্রতিহিংসার কারণে আমরা এই সুযোগটা হারিয়েছি। শেখ হাসিনা মনে করতেন যে ডক্টর ইউনূস নোবেল না পেলে তিনিই বুঝি নোবেলটা পেতেন, তাকে কিছু বাটপাররা এটা বুঝিয়েছিল। এবং শেখ হাসিনা ডক্টর ইউনূসকে এহেন ব্যবস্থা নাই যে ব্যবস্থায় তিনি হেনস্থা না করেছেন ডক্টর ইউনূসকে। তো এটার ফলাফল শেখ হাসিনা পেয়েছেন এবং ডক্টর ইউনূসকে প্রকৃতিগতভাবেই আজকে আল্লাহ তাআলা এই জায়গায় সম্মানের জায়গায় এনেছেন, সম্মানিত করেছেন। আমরা মনে করি আমাদের বক্তব্যটা হচ্ছে ডক্টর ইউনূসকে সামনে রেখে এখানে কোনো গেম যেন না হয়, কোনো দুরভিসন্ধি যেন সেই জায়গাটিতে সতর্ক, এই জায়গাটাতে আমরা বারবার সতর্ক করতে চাই। এই জন্য যে এই মুহূর্তে কিন্তু কোনো বিরোধী দল নাই ডক্টর ইউনূসকে স্মরণ করিয়ে দেওয়ার মতো। আমাদেরকেই ডক্টর ইউনূসকে প্রকৃত বার্তাগুলি আমাদেরই পৌঁছে দিতে হবে। সমালোচনা করুন সেই আহ্বানটি ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু রেখেছেন। যে আব্দুল্লাহ ভাই আসতে চাই, যে এই মুহূর্তে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে তিনি সেখানে অবস্থান করছেন, পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে যে বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানদের সাথে যে বক্তব্য, বাংলাদেশের সংস্কার বা বাংলাদেশের এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে সহযোগিতার আশ্বাস, এটি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ এবং তাকে বিশ্ববাসী যেভাবে চেনে তার সূত্র ধরেই পাওয়া এই যে সুনাম কিংবা মর্যাদা ডক্টর মোহাম্মদ ইউনূসের, তার মধ্য দিয়ে সংস্কারের প্রশ্নে আমরা কি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারবো না? নিশ্চয়ই পারবো। আমি হতাশাবাদী হতে চাই না, আমি খুবই আশাবাদী এবং আমি একজন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমি গর্ববোধ করে বলতে চাই, গর্বের সঙ্গে বলতে চাই যে এবারের যে জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের যে প্রতিনিধিত্বের যে আলো, যে উজ্জ্বলতা, এটা কিন্তু আমাদের মানে জাতিসংঘের অধিবেশনের ইতিহাসে, বিশ্বমঞ্চের ইতিহাসে এটা কিন্তু একটা অনন্য। আমরা দেখেছি যে ডক্টর ইউনূস সেখানে যে সম্মান পেয়েছেন, এই সম্মানটা কিন্তু আমাদেরকেই, এই বাংলাদেশকেই ওন করতে হবে যে এই সম্মানটা বাংলাদেশের, এটা ব্যক্তি ডক্টর ইউনূসের না। এবং ডক্টর ইউনূসও তাই সেখানে সেভাবেই রিপ্রেজেন্ট করেছেন। আপনি দেখেছেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন 3 যুগের মধ্যে এ ধরনের যে বৈঠকটি হয়েছে, 3 যুগের মধ্যে এ ধরনের কোনো বৈঠক আয়োজিত, এটা বিরল ঘটনা। তো এই জায়গাটাতে আমরা এগুলোর কি কোনো মূল্য দেব না? একজন মানুষ, বয়োবৃদ্ধ মানুষ, তার ছোটোখাটো পদক্ষেপে ভুল ত্রুটি থাকতে তিনি তো অতি মানব নন।
তার যে কথাগুলো আমরা ছোটোখাটো, যে তার সাথে কে সফর সঙ্গী হলো, কাকে তিনি কিভাবে উপস্থাপন করলেন, এগুলো সব যে একদম পারফেক্ট আমাদের মন মতো হতে হবে, এই প্রত্যাশাটা আমাদের মনে হয় না করাই ভালো। অতীতে এর চাইতে কত বড় বড় ভুল আমরা অতীতে কাদেরকে নিয়ে গেছে, 250 জন কারা গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে কি হয়েছে, লুটপাট, রাজত্ব, সেখানে কিভাবে টাকা পাচার হবে, টাকাগুলো ওখানে কোথায় রাখবে, এইসবই তো ওখানে ডিল হতো এই জাতিসংঘের অধিবেশনে যাওয়ার নামে 250-300 লোক নিয়ে যেতেন। তো সেই জায়গাটা থেকে এবারে তিনি শেষ পর্যন্ত প্রথমে 7-8 জন শোনা গেল, 57 জন সম্ভবত 56 বা 57 জনের প্রতিনিধি নিয়ে গেছেন, এবং আমি সেই তালিকাটি আমি পর্যালোচনা করে দেখেছি। তার এত বেশি কর্মসূচি এবারে আছে যে কর্মসূচি সংশ্লিষ্ট লোকই বেশি, প্রটোকল এবং তার যে বিভিন্ন ইভেন্ট আছে, ইভেন্ট সংশ্লিষ্ট লোকই কিন্তু গেছেন। এখানে দালাল শ্রেণীর কোনো লোককে নিয়ে যান নাই। সেখানে কিভাবে অর্থ পাচার করা, অর্থ কিভাবে ম্যানেজ করতে হবে, সেই জন্য এই উসিলা করে নিয়ে যান। এই সফরের সাফল্য আমি মনে করি অতুলনীয়। এবং সফর সঙ্গী হয়েছেন আব্দুল ভাই, একেবারে শেষ লাইনটি শুনবো আমরা, শেষের দিকে শেষ লাইনটি কি বলবেন? আমরা মনে করি আমাদেরকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে আমরা সহযোগিতার মধ্য দিয়ে তার ভুল ত্রুটির ব্যাপারে তিনি নিজেই বলেছেন যে আপনারা আমাকে মন খুলে, এই সুযোগ তো আমরা পাই নাই, আমরা স্মরণকালে পাই নাই। তো সেই জায়গাটা আমরা যাতে ক্যাশ করতে পারি এবং সহযোগিতার মাধ্যমে সংস্কার কার্যক্রমগুলো এগুলা সবার ঐক্যবদ্ধভাবে, ঐক্যের ভিত্তিতে আমরা। আমার এক কথাই হচ্ছে, আমি ফেরেশতার শাসনও চাই না, আমি শয়তান ইবলিসের শাসনও চাই না, আমি মানুষের শাসন চাই। মানুষ সমালোচনার মাধ্যমে পরিশুদ্ধ রাস্তায় চলে, আমরা মানুষের শাসন চাই। জি, অসংখ্য ধন্যবাদ মোশাররফ রহমান ঠাকুর এবং এম আব্দুল্লাহ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের মতো টেবিল টক অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।